আসসালামু আলাইকুম। আমি বিজয় চৌধুরী আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এডুহের বাংলাদেশ চ্যানেলে। আজকে আলোচনার মূল বিষয় হলো ফিনান্সের তৃতীয় অধ্যায় ঝুঁকি অনিশ্চয়তা। এই অধ্যায়তে আমরা সৃজনশীল এবং বেসিক কিছু নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি না করে চলেন ক্লাসটি শুরু করা যাক। তাহলে আমরা ক্লাসটি শুরু করি। এসএসসি 2025 এর জন্য ফিনান্সের বেসিক ক্লাস অর্থাৎ তৃতীয় ঝুঁকি অনিশ্চয়তা, সৃজনশীল নাম্বার 1। আমরা বইয়ের অনেক সৃজনশীল দেখেছি, কিন্তু বইয়ের ভিতরে একটা মাত্র সৃজনশীল আছে। যেহেতু এখানে সৃজনশীলের বেসিক কিছু ভালো করে বোঝা যায় না, তার জন্য এক্সট্রা অঙ্ক করছি, ঠিক আছে, অতিরিক্ত অঙ্কগুলো করছি। আর প্রশ্নটা আমি বরাবর মতো ওই পাশে দিয়ে দেবো, আপনারা দেখে নিন। তাহলে আমরা অঙ্কটি শুরু করি। সৃজনশীল নাম্বার 1 প্রশ্নটা আপনারা পড়ে নিন, আমি ডাইরেক্ট অঙ্ক শুরু করে দিচ্ছি। যেরকম এখানে সৃজনশীল নাম্বার 1 বলছে নীলগিরি প্রকল্পের আয় হার, নীলগিরি প্রকল্পের আয় হার 10, 11, 12, 13 বছরে এত আয় হার 20%, 6%, 15%, 23%। নীলাচল প্রকল্পের আয় হার 5, 15, 20, 24। ওকে, তাহলে ক নম্বর প্রশ্নটা, খ নম্বর প্রশ্নটা আপনারা বরাবর মতো দেখে নিজের পড়ে নিন। আমি ডাইরেক্ট অঙ্কের ভিতর চলে যাচ্ছি। অঙ্কের ভিতর বলছি নীলগিরি প্রকল্পের আদর্শ বিচ্যুতি বের করো। এই ফিনান্সের তৃতীয় অধ্যায় আদর্শ বিচ্যুতি নিয়ে কাজ। কি নিয়ে কাজ? আদর্শ বিচ্যুতি। তৃতীয় অধ্যায় ঝুঁকি অনিশ্চয়তা, এই অধ্যায়তে আদর্শ বিচ্যুতি নিয়ে কাজ। তাহলে আমি একটু ভালো করে আপনাকে বুঝিয়ে দেবো যেন আদর্শ বিচ্যুতি সম্পর্কে আপনার কোনো সমস্যা না থাকে। ওকে, তাহলে আমরা শুরু করি। গরম প্রশ্ন কি বলছে? নীলগিরি প্রকল্পের আদর্শ বিচ্যুতি নিপরণ করো। তাহলে আমরা আদর্শ বিচ্যুতি করি গ নম্বরের। হ্যাঁ, এখানে লিখে আমরা নীলগিরির প্রকল্পের আদর্শ বিচ্যুতি নিম্নরূপ বা নির্ণয়। তাহলে আমরা আদর্শ বিচ্যুতি করি। কি দিয়ে দিই নাকি? ওখানে 4টা সাল দিচ্ছে, তো 4টা দিতে হইব। দুই, তিন, চার, পাঁচ, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, 7 বছর কি ছিল ঘর? এখানে বছর, আয়, ঘর থেকে ব্যবধান, ব্যবধানের বর্গ।
বছর আয়, গড় থেকে ব্যবধান, ব্যবধানের ঘর। ওকে ফাইন, পুরো দুই পাশে দুইটা দাগ দিয়ে দিই। আমরা শুরু করি, তাহলে এখানে বছর, এখানে আয়, পার্সন, এখানে গড় থেকে ব্যবধান মানে আয় মাইনাস গড়। ঠিক আছে, এখানে কি ব্যবধানের বর্গ, ব্যবধানের বর্গ। তাহলে যদি আমরা দেখি এখানে প্রশ্নটা দেখি, বলছে 2010 থেকে 13 পর্যন্ত। তাহলে লিখি 2010, 2011, 2012, 2013। ওকে, তাহলে পার্সেন্ট বলছে 20%। এটা বইয়ে লেখাই থাকবে, এটা বইয়ের ভিতরে লেখা থাকবে, তাহলে আপনার বই থেকে দেখে নিন। 20% বই মানে কি, আমি প্রশ্নটা যেটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওইটাই প্রশ্নতে লেখা থাকবে, এগুলো সব প্রশ্নতে লেখা থাকবে। 6%, 15%, 23%, 64%। স্কিপ হয়েছে 10, 11, 12, 13। সরি, এখানে যেটা যোগফল আগে বের করতে হবে, যোগফল মানে সবগুলো যোগ করলে হয় 64%। আর এটা কি বের করতে হবে, গড়, গড় আয় বা গড় যেটাই বলেন, এই যে এগুলোর গড় বের করবো 64%-এর। 64% গড় বের করি 64.64 ডিভাইডেড 4 সমান 16%। কত পার্সেন্ট? 16%। গড় বের করছি, গড় আয়, এখানে কি ছিল, আয় মাইনাস গড়। আচ্ছা, তাহলে আমরা শুরু করি 16%। তাহলে এখানে কি লিখবো, 20 মাইনাস 16 সমান কত হয়, 4। 6 মাইনাস 16 সমান কত হয়, মাইনাস 10। 15 মাইনাস 16 সমান মাইনাস 1। তারপরে 23 মাইনাস 16 সমান 7। তারপর ব্যবধানের এখানে লিখবো, আচ্ছা, তারপর আমরা যেটা করব, এটা বর্গ করব। এগুলা মোট কথা কি, আমরা এইভাবে করব। এখানে পুরো প্রশ্নটা লিখলাম, এখানে 20% লিখলাম, তাদের গড় বের করলাম এত, তারপরে গড় থেকে আয় মাইনাস গড়, এই আয় থেকে গড় বাদ দিলাম, বাদ দেওয়ার পর এখানে ব্যবধানে এগুলা বর্গ করব। কি করব, ব্যবধানের বর্গ। 4 গুণন 4 সমান 16। তারপরে 10 গুণন 10 সমান 100। তারপর 1 গুণন 1 বর্গ করতেছে কিন্তু সব এগুলো, ঠিক আছে, আপনারা দেখে নিন। 1 গুণ 1 1, তারপরে 7 গুণ 7 49। এই জিনিসগুলো যেটা করব, এখানে না বলে ব্যবধানের বর্গের যোগফল লিখব। কি করব, এই সবগুলো যে বের করছে এটার যোগফল বের করব। তাহলে লিখি ব্যবধানের বর্গের যোগফল, যোগফল। এটা যেটা বের করলাম ব্যবধানের বর্গ, ঠিক না, আর মানে এটার ব্যবধানের গড় বর্গ থেকে এটা যেটা বের করছে এটা বর্গ বের করলাম, বের করে এই বর্গগুলোর যোগফল বের করব। তাহলে বর্গগুলোর যোগফল যদি আমি যোগ করি তাহলে 166। কত হয়, 166। তাহলে এই জিনিসটা করার পর লাস্টে যে কলামটা আছে এখানে ব্যবধানের বর্গের গড়, এটার তো গড় বের করছে, এটাও গড় বের করতে হবে। তাহলে এটার নাম লিখবো ব্যবধানের বর্গের, এই যে বর্গের গড়, এটা বের করছে যোগফল, এইটাটা বের করবে ব্যবধান বর্গের গড়। তাহলে ব্যবধান বর্গের গড় কত হয়, যদি আমরা 166 কে ভাগ দেই, এখানে দিই
যদি আমরা 166 কে ভাগ দেই 4 মাইনাস 1 দিয়ে, 4 মাইনাস 1, যেহেতু 4টা বছর, ঠিক আছে, 4 বছর আর মাইনাস 1, তাহলে কত হয় 55.333। একবার যদি আমরা সামারাইজ করে দেখি, 4 বছর আয় গড় থেকে ব্যবধান, গড় মানে গড় মাইনাস আর ব্যবধানের বর্গ। তারপর যদি দেখি 2010, প্রশ্নতে লেখা আছে 2010 থেকে 13, তাহলে 2010 এর বছর আয় 2010 এর 20%, 6%, 15%, 23%, আর এটার যোগফল বের করলে এত। এখন গড় আয়, এই 4টা বছর দিয়ে গড় আয় করলে 16% গড়। গড় থেকে ব্যবধান মানে আয় মাইনাস গড়, তাহলে এখানে 20 আছে, 20 থেকে 16 বাদ দিব, 6 থেকে 16 বাদ দিব, 15 থেকে 16 বাদ দিব, 23 থেকে 16 বাদ দিব। তাহলে আবার এইখান থেকে যাওয়ার পর আমরা ডাইরেক্ট এখানে চলে ব্যবধানের বর্গের গড়। কি ব্যবধানের বর্গের গড়? এই 4 কে গড় নিলে 16 হয়, 10 কে গড় নিলে 100 হয়, মাইনাস চলে যায় বর্গের কারণে, এটারও মাইনাস চলে যায় বর্গের কারণে, 1 হয় 7 7 49। এই ব্যবধানের বর্গের যোগফল বের করব। সম্পূর্ণ যোগফল আমরা বের করলাম। বের করার পর এখানে লাস্ট ব্যবধান বর্গের গড় বের করব। 166 মাইনাস 4 বছর, তাহলে মাইনাস 1 55.333। যদি আমরা এই জিনিসগুলো দেখি তাহলে দেখতে পাবো আমাদের সম্পূর্ণ বেড়ে গেছে। এখন আমাদের বের করতে হবে আদর্শ বিচ্যুতি। তাহলে আমরা লিখি আদর্শ বিচ্যুতি সমান এটার উপর ডাইরেক্ট রুট ওভার করলে ব্যবধানের বর্গের গড়, গড়ের উপরে রুট ওভার করতে হবে। তাহলে সবসময় আদর্শ বিচ্যুতির জন্য রুট ওভার করতে হয় 33। যদি আমরা রুট ওভার করি, আপনি ক্যালকুলেটর দিয়ে করে নেন, করলে বের হয় 7.44%। ওকে, তাহলে এটা ক্লিয়ার। তাহলে আমরা আরেকটা প্রশ্ন দেখি। গহ নম্বর প্রশ্ন কি বলছে? এখানে কিন্তু প্রশ্নটা আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখেন দুইটা প্রকল্পের নাম দিচ্ছে। তাহলে গহ নম্বরে বলছে দুটি প্রকল্পের মধ্যে কোনটি অধিকতর গ্রহণযোগ্য যুক্তি দেখাও। তাহলে আমরা গহ নম্বর এটা দিলাম। তাহলে গহ নম্বর আমরা লিখবো, এটা মুছে বলে আপনারা একটু লিখে নিন। না যদি আমরা গহ নম্বরটা দেখি তাহলে লিখবো গহ নম্বরটা দেখি, গহ নম্বর দুটি প্রকল্পের ভিতরে কোনটি আদর্শ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কি আমরা গহ নম্বরের ভিতরে একটা আদর্শ বিচ্যুতি জানছি, গহ নম্বর জন্য নীলাচল প্রকল্পের আদর্শ বিচ্যুতি জানবো। তাহলে আমরা লিখি গ হতে নীলগিরি প্রকল্পের আদর্শ বিচ্যুতি হলো 7.438%। সরি 7.44%। তাহলে আমরা লিখব, তাহলে গ নম্বর, তাহলে আমরা বের করি গ হতে পাই নীলগিরি প্রকল্পের আদর্শ বিচ্যুতি এত। এবার নীলাচল প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয়। যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা করি, আবার আমাদের দাগ কাটতে হবে। সেটা ভালো করে লিখে দিই। আমরা ছোট করে করি। হ্যাঁ,
আবার সেম টু সেম 7টা দাগ টানতে হবে। লাস্টে একটু মোটা দিতে হবে। তাহলে যদি আমরা দেখি এখানে বছর আয় যেটা বই লেখা থাকে ব্যবধানের গড় আর ব্যবধানের বর্গ। ওকে, তাহলে আমরা যদি প্রশ্নটা দেখি, বছর কত 2010, 2011, 2012, 2013, সরি 2013 পর্যন্তই। হ্যাঁ 2013 পর্যন্তই। তাহলে কি এটা, তারপরে কি আয় পার্সেন্ট, যদি আয় পার্সেন্ট দেখি, আয় পার্সেন্ট কত 5%। এটা কি নীলাচল প্রকল্পের আদর্শ বিচ্যুতি। 5%, 15%, 20%, 24%, 64%। সরি, যোগফল এটা শুধু যোগ করি তাহলে আয়ের যোগ হবে 64%। আচ্ছা, তাহলে এটা কি হবে, বছর আয় তারপর কি ব্যবধানের গড়, ব্যবধানের গড়। ব্যবধানের গড় যদি আমরা বের করতে হয় তাহলে ব্যবধানের আয় গড় আয় বের করতে হবে, গড় আয়। তো গড় আয় আমরা বের করি 64% কত 4 বছর, তাহলে হয় 16%। তো ব্যবধানের গড় যদি বের করি 5 মাইনাস 16 সমান সমান 15 মাইনাস 16 সমান সমান 20 মাইনাস 16 সমান সমান 24 মাইনাস 16 সমান সমান, হ্যাঁ শেষ। তাহলে কত হয় -11 -1 4 8। আচ্ছা, তারপর আমরা এখানে বের করি গড়ের বর্গ, ব্যবধানের বর্গ, সরি ব্যবধানের বর্গ। যদি ব্যবধানের বর্গ দিই 1 গুণন 1 সমান 1, সরি এটা 15 ছিল, হ্যাঁ সরি 11 ছিল, 11 5 থেকে 16 দিলে 11, তাহলে 11 গুণন 11, তাহলে 11 গুণন 11 দিলে 121, 1 গুণন 1 1, 4 গুণন 4 16, 8 গুণন 8 64। এখন ব্যবধানের গড়ের যোগফল লিখব, ব্যবধানের গড়ের যোগফল কত হয়, যোগ করে 202। আপনারা যোগ করে নেন। এবং এখন বের করব, এটা তো যোগফল বের করলাম, এখন ব্যবধানের বর্গের গড় বের করব। ব্যবধানের দেখি, ব্যবধানের বর্গের গড়, যদি ব্যবধানের বর্গের গড় বের করি আমরা, তাহলে 202 ডিভাইডেড 4/1, 4 বছর, তাহলে কত হয় 67.333। যদি আমরা দেখি, এটা বের করলাম গড়টা, ঠিক আছে, গড়গুলো করলাম। এখন কি বের করবো, অতএব আদর্শ বিচ্যুতির কাজ, আদর্শ বিচ্যুতি সমান সমান রুট ওভার করতে হবে 67.333 থেকে। যদি রুট ওভার করি তাহলে কি হয়, তাহলে বের হয়, আপনারা রুট ওভার করে নেন,
তাহলে 8.21। তাহলে আমাদের কি গ হাতে নীলগিরিটা পাইছি প্রকল্প 7.44। এবার নীলাচল প্রকল্পের আদর্শ বিচ্যুতি 8.21 আদর্শ বিচ্যুতি। তাহলে আমরা এখানে একটু প্রশ্ন লিখে দেই কিছু, যে অতএব নীলগিরি প্রকল্প ও নীলাচল প্রকল্পের গড় মুনাফার হার সমান। কি এটা লিখব, নীলগিরি ও নীলাচল প্রকল্পের গড় মুনাফা হার সমান কিন্তু নীলাচল প্রকল্পের চেয়ে নীলগিরি প্রকল্পের ঝুঁকির পরিমাণ কম। তাহলে লিখব কিন্তু নীলাচল প্রকল্প থেকে নীলগিরির প্রকল্পের ঝুঁকি কম। তাই ঝুঁকি কম অধিক লাভ প্রকল্প বিবেচনায় নীলগিরি অধিক গ্রহণযোগ্য। তাহলে আমরা বের করলাম নীলাচল থেকে নীলগিরি প্রকল্পটি অধিক লাভজনক, কারণ এর ঝুঁকি কম। একই যেহেতু ঝুঁকি কম, তাহলে অবশ্যই আপনাদের নীলগিরিটা নেওয়া যাবে, ঠিক না? তাহলে আমরা সৃজনশীল 1 শেষ করলাম। এরপরে আমরা সৃজনশীল 2 নিয়ে আলোচনা করছি। আপনারা একটু এটা লিখে নেন, দেখে নেন একটু ভালো করে। আমরা 1 নম্বর সৃজনশীলটা শেষ করছি, এখন 2 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা শুরু করব। তাহলে আমরা 2 নম্বর সৃজনশীলের প্রশ্নটা আমরা এই পাশে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। তাহলে 2 নম্বর সৃজনশীলের প্রশ্ন ডাইরেক্ট শুরু করছি। 2 নম্বর সৃজনশীলের প্রশ্ন বলছে আদর্শ বিচ্যুতি সূত্র প্রয়োগ করে গোপাল প্রকল্পের ঝুঁকির পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা গোপাল প্রকল্পের ঝুঁকির পরিমাণ নির্ণয় করছি, আপনারা দেখে নিন, প্রশ্নটা ভালো করে দেখে নেন। গোপাল প্রকল্পের সাল দিছে হলো 13 থেকে 17, মানে 4টা সাল দিছে। তাহলে আমরা গড় 8 করে শুরু করি। যদি আমরা গড় 8 করে শুরু করি, বছর আয় ব্যবধানের ঘর ব্যবধানের বর্গ। ওকে, তাহলে আমরা অঙ্ক শুরু করি। যদি আমরা অঙ্কটা দেখি, এখানে কি বলছে, প্রশ্ন গোপাল প্রকল্পের আদর্শ বিচ্যুতি বের করতে বলছে। তাহলে লিখি গোপাল প্রকল্পে
আদর্শ বিচ্যুতি নির্ণয়। তো যদি আমরা দেখি বছর, আয়, পার্সেন্ট, ব্যবধানের ঘর, ব্যবধানের বর্গ। তাহলে বছর শুরু হয়েছে 2013 থেকে 17 পর্যন্ত, 13, 14, 15, 16, 17। তাহলে দেখা শুরু হয়েছে। আপনার প্রশ্ন কিন্তু দেখে নিন, প্রশ্ন কিন্তু সব লেখা আছে। ওকে, তাহলে 22-20% লিখতে পারেন, দরকার নেই লেখা। আমরা যত আগাতে থাকবো এত সংক্ষিপ্ত আর এত তাড়াতাড়ি অঙ্ক করা শুরু করে শেষ করে দেব। ঠিক আছে, তাড়াতাড়ি করব আমরা, সময় আমাদের বেশি নাই অঙ্ক করার জন্য, তার জন্য তাড়াতাড়ি করতে হবে আমাদের, যত তাড়াতাড়ি করতে পারি, ইভেন আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারেন। আচ্ছা, এগুলো যদি আমি লিখি যোগফল, তাহলে এটা যোগফল যদি আমি বের করে আয়ের ঘরের, তাহলে হয় 90% বা 90 যেটাই বলেন। তারপরে আয়ের গড় বের করতে হইব, গড় আয় 90/5 বছর, তার জন্য কত হয় 18%। এখন 22 বিয়োগ 18 সমান সমান 20 বিয়োগ 18, 16 বিয়োগ 18, 18 বিয়োগ 18, 14 বিয়োগ 18, কত হয় দেখেন, 4, 2 -2, 0 -4। ওকে, তারপর এগুলারই বের করতে হবে। এই দুইটা পরে করব, আগে ব্যবধান বের করতে হবে। 4 × 4 16, 2 × 2 4, 2 × 2 4, 0 × 0 0, 4 × 4 16। এখন এইগুলোর যোগফল বের করতে হবে। তাহলে ব্যবধানের যোগফল কত হয় 40। তারপর বের করতে হবে এইগুলার, এইটার বর্গের গড়, ব্যবধানের বর্গের গড়, ব্যবধানের বর্গের গড় যদি বের করি 40 কত বছর আছে 5 বছর মাইনাস 1। একটা সূত্র আছে 40 - n, 40 / n - 1। n মানে কি বছর পরে যে কত বছর আছে, সো এটাতে যদি বের করি আমরা, এটা হয় 10। ওকে, আপনি এটা বের করে নিন। আমি ডাইরেক্ট আদর্শ বিচ্যুতি শুরু করছি। অতএব আদর্শ বিচ্যুতি সমান সমান আদর্শ বিচ্যুতি, তাহলে 10 এর উপর রুট দিলে কত হয় 3.16। আপনি এটা করে নিন, দেখে নিন। তাহলে আদর্শ বিচ্যুতি কত, গোপাল প্রকল্পের আদর্শ বিচ্যুতি এটা। ওকে, তাহলে আমরা আরেকটা প্রশ্ন বলছে, আরেকটা প্রশ্নতে কি বলছে, প্রশ্নতে বলছে জনাব শাকিলের কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত বলে তুমি মনে করো। আচ্ছা, কোনটা বন্ধ করে দেওয়া উচিত, সেম টু সেমই তো সাল থাকবে, শুধু সংখ্যা চেঞ্জ হবে। তাহলে আমরা এটা জাস্ট নামটা চেঞ্জ করছি, আপনারা দেখে নিন ভালো করে, এটা একবার লিখে নেন। তারপর আমরা গহ নাম্বার শুরু করছি। গহ নাম্বার একটা রাখতে গেলে একটা মুছে যায়, গোপাল বন্ধ করে দিই। এটা কি বলছে, যেন শাকিল সুগন্ধা প্রকল্প। আচ্ছা, সুগন্ধা প্রকল্পের আদর্শ বিচ্যুতি। আপনারা এখানে লিখে নিন জনাব শাকিলের কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত, জনাব শাকিলের কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত তা নির্ণয় দেওয়ার জন্য সুগন্ধা প্রকল্পের আদর্শ বিচ্যুতি। সো ডাইরেক্ট আদর্শ বিচ্যুতি বের করি। 2013 সেম টু সেম সাল আছে, 2013 এর ভিতরে খেলা আই চেঞ্জ 23, তারপরে 19, 14 তে 19, 15 তে 18, 16 তে 20, 2017 তে 10,
এটার যোগফল বেরোয় 90%, যোগ করলে হয় 90% এবং গড় আয়ও সেম টু সেম 18% হয়। তাহলে যদি আমরা এখানে শুধু একটু চেঞ্জ করি, 22 এর জায়গায় 23, 20 এর জায়গায় 19, 16 এর জায়গায় 18, এবার 18 জায়গায় 20, 14 জায়গায় 10। ওকে, তাহলে যদি আমরা এটা দেখি, তাহলে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে হয় এটা 5, এটা বিয়োগ করলে হয় 1, এটা বিয়োগ করলে হয় 0, এটা বিয়োগ করলে হয় 2, যদি আমরা এটা বিয়োগ করি তাহলে হয় 8। ওকে, সেম টু সেম এটা শেষ হয়ে গেল। এটা যদি আমরা এই করি, এখানে দিব 5 গুণন 5, তাহলে হয় 25, 1 গুণন 1, তাহলে হয় 2, 0 গুণন 0 সমান হয় 0, 2 গুণন 2 সমান হয় 2, 8 গুণন 8 সমান হয় 64। তো এটার যোগফল হয় 94। এটার যোগফল কত? 94। তাহলে যদি আমরা এটার যোগফল 94 বের করি, ব্যবধানের গড় বের করতে হইব, তাহলে এখানে মনে আমরা 94 লিখে দেই। 5 বিয়োগ 1 সমান বের হয় 23.50। 23.50 আপনারা বের করে নিন, বের করে দেখে নিন। আমরা ডাইরেক্ট আদর্শ বিচ্যুতি চলে যাই। অতএব আদর্শ বিচ্যুতি 23.50, তাহলে এটা বের করলে হয় কত? আদর্শ বিচ্যুতি হয় 4.85%। তাহলে আমরা একটু লিখতে হইব, একটু প্রশ্ন লিখতে হইব যে প্রশ্নতে বলছিল কি, কোন জনসাইকেলের কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত বলে তুমি মনে করো? এর জন্য আমার প্রশ্নটা লিখতে হবে। সুতরাং এর জন্য আমার প্রশ্নটি লিখতে হবে। সুতরাং সুগত প্রকল্প যে সুতরাং আচ্ছা, সুতরাং না লেখা যে আমি ডাইরেক্ট শুরু করি। দেখা যাচ্ছে যে গোপাল প্রকল্পের গড়ায়, আচ্ছা তাহলে আমরা এটা দেখি। দেখা যাচ্ছে যে গোপাল প্রকল্পে মুনাফার হার ও কাইটা সুগন্ধা প্রকল্পের হার মানে কি? গড় হার। ঠিক আছে, মুনাফার গড় হার সমান, কিন্তু গোপাল প্রকল্পের ঝুঁকির পরিমাণ কত বের করছি? গোপাল প্রকল্পের ঝুঁকির পরিমাণ 3.6% এবং এখানকার সুগন্ধা প্রকল্পের সুগন্ধা প্রকল্পের এত পার্সেন্ট এক্ষেত্রে শাকিলের কম ঝুঁকি প্রকল্প
বন্ধ আচ্ছা, আমরা আবার রিসামারাইজ করি। দেখা যাচ্ছে যে গোপাল প্রকল্পের ঝুঁকির গড় হার মুনাফা গড় হার সমান, কিন্তু গোপাল প্রকল্পের ঝুঁকির পরিমাণ এত এবং সুগন্ধ প্রকল্পের ঝুঁকির পরিমাণ এত। এই ক্ষেত্রে জনাব শাকিলের কম ঝুঁকি প্রকল্প, জনাব শাকিলের এখানে লেখা দিই, জনাব শাকিলের সুগন্ধা প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত। হ্যাঁ, তাহলে আপনারা দেখে নেন একবার ভালো করে, পরের সেশন আমরা আলোচনা শুরু করছি। ঠিক আছে, আপনারা একবার দেখে নেন। ওকে, তাহলে আর 3 নম্বর সেশন আমরা আলোচনা শুরু করছি। আমরা 1 আর 2 নম্বর সেশন করেছি, বরাবর মতন আমরা প্রশ্নটা এখানে দিয়ে দিচ্ছি। 3 নম্বর সেশন শুরু করছি। 3 নম্বর সেশন যদি আমরা দেখি, তাহলে গ নম্বর বলেছে কি, গ নম্বর বলেছে 3 নম্বর সৃজনশীলে 13 থেকে 17 পর্যন্ত দিয়েছে সাল এবং পার্সেন্টেজ দিয়েছে, আমরা দেখব। তাহলে বলছে গ নম্বর বলছে প্রকল্প পি এর ব্যবধানের বর্গের গড় নির্ণয় করো। প্রকল্প পি এর ব্যবধানের বর্গের গড় নির্ণয় করো। তাহলে আমরা লিখি প্রকল্প পি এর ব্যবধানের গড় নির্ণয়। আমরা গড় নির্ণয় করি, দেখি। আচ্ছা, তাহলে আমরা 8 করা শুরু করি। কয়টা আছে এখানে? 13 থেকে 17, 5টা। আচ্ছা, তার জন্য 5টার জন্য গড় আট করা শুরু করি। প্রশ্নটা দেখে নেন ভালো করে একটু দেখে নেন। প্রশ্ন 5টা সাল আছে, সো আমার একটা 6টা আর 2টা দিতে হবে এক্সট্রা। ওকে, 8টা, টোটাল 8টা ঘর দিতে হবে। তাহলে আমরা 8টা ঘর দেই। আচ্ছা, তাহলে প্রথম আসলো বছর আয় ব্যবধানের ঘর, সরি লড়ে গেছে, ব্যবধানের ঘর, তারপর আসলো ব্যবধানের বর্গ। করি আমরা তো ব্যাখ্যাতে রয়েছে, আপনারা পেন্সিল দাগ করে নিন। বছর কত? 13 থেকে 17 পর্যন্ত। 2013, 14, 15, 16, 17। আচ্ছা, আয় পার্সেন্ট ব্যবধানের ঘর, ওই যে ব্যবধানের ঘর আই মাইনাস ঘর দিই, ওটা দেওয়া লাগবে না, আপনার এমডি ব্যবধানের ঘর লিখে নেব। ব্যবধানের বর্গ। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রশ্নটা দেওয়া আছে, আয় দেওয়া আছে 22%। প্রশ্নটা ভালো করে আপনি খেয়াল করে দেখে নিন। হ্যাঁ, 22%, 27, 25, -7, হ্যাঁ -7, 33। তাহলে যোগফল সমান যোগ করলে কত হয়? 100%। ওকে, আপনারা বের করে নিন। তারপর কি? গড় আয়, কিন্তু গড় আর বের করি আমরা 100/5 সমান কত হয়? 20%। আচ্ছা, এখন লিখি 22 - 27 - 25 - -7 -
33 মাইনাস কত 20 20 20 20 20 হ্যাঁ 20 যদি আমরা এটা মাইনাস করি তাহলে থাকে 2 7 5 মাইনাস 27 মাইনাস মাইনাস না 13 আচ্ছা এই দুইটা বের করার আগে আমি বারবার বলছি দুইটা বের করার আগে এই বর্গটা করে নিতে হইব 2 গুণন 2 সমান সমান 4 7 গুণন 7 49 5 গুণন 5 25 24 দেখা গেছে 25 27 গুণন 27 কত হয় 729 আপনি ক্যালকুলেটর করে নিন 13 গুণন 13 169 আচ্ছা তাহলে এটা কি লিখবো ব্যবধানের বর্গের যোগফল ব্যবধানের বর্গের যোগফল ওকে যদি এটা একটু মুছে আমরা এখানটা এখানে দিয়ে দিই যোগফল সমান সমান কত হয় যোগফল 976 আচ্ছা তাহলে এখানে লিখতে হলো ব্যবধানের বর্গের গড় ব্যবধানের বর্গের গড় যদি আমরা করি 976 ডিভাইডেড কত কয়টা সাল আছে 1 2 3 4 5 প্লাস মাইনাস 1 কত বের হয় 244 তাহলে কি বলছিল প্রকল্পটির গড় নির্ণয় করো তাহলে সুতরাং প্রকল্পটির গড় ব্যবধান 244 তাহলে গড় ব্যবধান পাইছেন অতএব প্রকল্পটির গড় ব্যবধান সমান সমান 244 আচ্ছা প্রকল্পটির গড় ব্যবধান 244 তারপর কি বলছে আমরা প্রশ্নটা পড়ি তারপর প্রশ্নটা বলছে তহবিলের সীমাবদ্ধ রিপন সাহেবের জন্য আচ্ছা সরি আমি ভুল করে রিপনে চলে গেছি আরেকটা প্রশ্নে আচ্ছা হ্যাঁ প্রকল্প কিউ তহবিলের সীমাবদ্ধ রিপন সাহেবের জন্য কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত তাহলে প্রকল্প পি করলাম আচ্ছা তাহলে আমরা গ নম্বর করব এটা মুছি তাহলে আমরা গ নম্বর করি দেখি গ নম্বর ভিতরে প্রকল্প কোনটা কোনটা করা দরকার এক কাজ করি আমরা যেহেতু প্রকল্প পি এর গড় ব্যবধান চাইছে এখানে ভিতরে আরেকটা জিনিস করে দেই আদর্শ বিচ্যুতি এটা একটা অ্যাডভান্স থাকবে আদর্শ বিচ্যুতি এটা একটা অ্যাডভান্স এখানে চাই নেই বাট আমি এখানে করে রাখলাম হয়তো ডাইরেক্ট মানটা বসা দেব √244 ওকে তাহলে কত হয় তাহলে হয় 15.62% এটা অ্যাডভান্স এইখানে এটা করলে আপনাদের অনেক লাইনগুলো বেছে নেব ওইখানে যায় তাহলে আমরা এটা মুছে সুন্দর করে করা শুরু করি কি বলছে এখানে বলছে কোনটা বন্ধ করে দেওয়া উচিত তহবিলের সীমাবদ্ধ রিপন সাহেবের কোনটি বন্ধ করে দেওয়া উচিত তাহলে আমরা আরেকটা যেটা আছে কিউ প্রকল্প তাহলে এটা কিউ প্রকল্পটা এর গড় না আদর্শ বিচ্যুতি বের করি আদর্শ বিচ্যুতি নির্ণয় একটুখানি চেঞ্জ দিব যেরকম এখানে আই 27 এখানে 30 এখানে -2 তারপরে 32
আপনি এগুলো দেখে নেন, আপনারা যদি পারেন হয়তো সব মুছে আবার নতুন করে করেন, ঠিক না? আপনারা তো খাতায় করবেন, তার জন্য মুছা লাগবে না, আপনারা আরেকবার করতে পারবেন। আমি এখানে একটু শর্ট ভাবে করছি। 30 -2 32 38, তাহলে হয় 125%। 125%, তাহলে 125% যদি আমরা এটা ভাগ করি তাহলে কত পার্সেন্ট বেরোয়? 25। আচ্ছা, তাহলে আমরা এখানে সবগুলো মুছে ফেলি। 25 25 25 25 25, তাহলে এখানে একটা দেখি কি কি আছে। 27 মুছে 30 লিখি, এটা মাইনাস দিয়ে 2 রাখি, এটা 32 দিই, এটা 38। ওকে, তাহলে যদি আমরা করি কত থাকে? 2 থাকে, এটা থাকে 5, এটা থাকে -27, কারণ এখানে একটা মাইনাস আছে। এখানে থাকে কত? 32 থেকে বাদ দিলে 7, এখানে থাকে কত? আচ্ছা, এখানে থাকে 13। তাহলে আমরা এখানেই করি 2 × 2 4, এখানে 5 × 5 25, এখানে 27 × 27, তাহলে কত হয়? 27 × 27 729। এর একই রকম 7 × 7 একটু আগে পেয়েছে 49, এবং 13 × 13, 13 × 13 কত হয়? 169, তাহলে হয় 976। ওকে, তাহলে ব্যবধান সেম টু সেম বের হয়। তাহলে এটারও ব্যবধান আদর্শ বিচ্যুতি সেম টু সেম, এটারও আদর্শ বিচ্যুতি সেম টু সেম। তাহলে আমার লিখতে হইব, দেখা যাচ্ছে বা সুতরাং যেটাই দেন, দেখা যাচ্ছে বা লক্ষণীয় দেখা যাচ্ছে যে কোনটা ছিল? প্রকল্প কিউ। প্রকল্প কিউ এবং প্রকল্প পি। প্রকল্প কিউ এবং প্রকল্প পি এর ঝুঁকি বা আদর্শ না লিখে ঝুঁকি লিখি ডাইরেক্ট, ঝুঁকি সমান, কিন্তু মুনাফা হার বা ঘর যেটা লেখেন, কিন্তু মুনাফা না লিখে গড় আয় লিখি, গড় আয় প্রকল্প কিউ। গড় আয় প্রকল্প কিউ বেশি, তাই রিপনের প্রকল্প পি বন্ধ করে দেওয়া উচিত। ওকে,
তাহলে আমরা সৃজনশীল 3 নম্বর শেষ করলাম। আপনারা অবশ্যই সৃজনশীল 3 নম্বরটা দেখেন ভালো করে। আমার মনে হয় না ফিনান্সের বেসিক ক্লাসের 3য় অধ্যায় ঝুঁকি অনিশ্চয়তা আর কোনো সৃজনশীল দরকার। সেম টু সেম একই অঙ্ক, একই ব্যবধানের গড় আয় বছর দেখে দেখে লিখতে হইব। ইভেন আপনি যদি একটু ভালো করে দেখেন, একটু প্র্যাকটিস করেন, 2-3টা প্র্যাকটিস করেন, আপনারা একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমার মনে হয় না যে আপনাদের আর ক্লাস দরকার এটার। তাহলে আমি আজকে সৃজনশীল 3 শেষ করে দিয়েছি এই ক্লাসটা। ভাবছিলাম আরো 2-3টা করবো, বাট আমার আর লাগতেছে না যে আর ক্লাস লাগবে। তাহলে আপনারা এটা দেখেন। আজকে এই পর্যন্তই। যদি কোনো সমস্যা থাকে এই অধ্যায়তে আমাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করবো, আলাদাভাবে ভিডিও বানাবো। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।